वो इस सब के बारे में झूठ क्यों बोल रहे हैं? अब बहुत देर हो चुकी है। ग्रेविटी की एक बहुत बड़ी लहर तुम्हारी तरफ बढ़ रही है, तुम्हें फौरन लॉन्च करना होगा। और करीब आने दो। গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা 2022 সালের সবচেয়ে বেস্ট একটা সাইফাই অ্যাকশন সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যেটার নাম হচ্ছে মুনফল। এবং এই সিনেমার কনসেপ্টটা মানে কি বলবো, পুরো ইউনিক। হয়তো তোমরা অনেকেই সিনেমাটি দেখেছো, অনেক আগেই দেখেছো, যেহেতু 22 রিলিজ পেয়েছে। আবার অনেকে হয়তো দেখোনি। তো যারা দেখেছো চলো আমরা আরেকবার সিনেমা মনে করি, আর যারা দেখোনি তারা চলো এটাকে একটা ব্র্যান্ড নিউ সিনেমা হিসেবে আমরা এনজয় করি। তো যাই হোক, সিনেমাটার আইএমডিবি রেট আমি আগেই বললাম না, কারণ এটার আইএমডিবি রেট এত খারাপ যে আমার কাছে মনে হয়েছে সিনেমাটির কাহিনী দেখার পরে যে এটা আরো বেশি কিছু ডিজার্ভ করতো। মানে আইএমডিবি রেট হচ্ছে 10-এ 5.2, বাট আমি বিশ্বাস করি এটা 7 বা 6.5 পাওয়ার মতো যোগ্য ছিল আর কি। তো চলো আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে মূল ভিডিওতে চলে যাই। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। এবার চলো মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। তো এই সিনেমা যখন শুরু হয় তখন টাইমলাইনটা ছিল হচ্ছে 2011 সাল, এবং এখানে আমরা একজন অ্যাস্ট্রোনটকে দেখতে পাই, যার নাম হচ্ছে ব্রায়ান হারপার, এবং তার সাথে আরো দুজন মহাকাশচারী ছিল, যাদের একজন নাম হচ্ছে জোসিন্ডা ফলার আর একজন হচ্ছে মার্কাস। তো তারা একটা স্পেস মিশনে ছিল এবং বাইরে গিয়ে হারপার এবং হচ্ছে মার্কাস তারা দুজনে স্পেস শাটলটা রিপেয়ার করছিল। বাট তখনই সেখানে একটা অবাক কাণ্ড ঘটে। মহাকাশে মৌমাছির মতো দেখতে একটা কীট পতঙ্গের ঝাঁক সেইটা এসে তাদের উপর হামলা করে। আর এই হামলায় যেটা হয়, মার্কাস নামে যে মহাচারীটা ছিল সে তো মহাশূন্যে একেবারে ভেসে বেরিয়ে যায়, তবে হারপার কোনো রকমের যান নিয়ে ভেতরে ঢুকতে পারে এবং স্পেস শাটলে ফিরে যাওয়ার পরে লক্ষ্য করে যে তাদের যে আরেকটা পার্টনার রয়েছে যার নাম হচ্ছে জোসিন্ডা ফলার, সে অজ্ঞান হয়ে রয়েছে। আর তারপর মার্কাস লক্ষ্য করে যে অদ্ভুত ওই পতঙ্গের মতো জিনিসগুলো এসেছিল, তাদের ওই ঝাঁকটি সরাসরি চাঁদের মধ্যে গিয়ে অদৃশ্য হয়ে যায়। আর এর 8 মাস পরের দৃশ্য আমাদের দেখানো হয়। তো ওই ঘটনাটা কি ছিল সেটার রহস্য এখনো নাসা বা পৃথিবীর কেউ উদ্ধার করতে পারেনি, বরং নাসা সরাসরি হারপারের উপর পুরো দোষ দিয়ে দিয়েছে। এবং নাসা দাবি করেছে যে এটা কোনো অদ্ভুত জিনিসই ছিল না, সেটা বরং একটা সোলার ফ্লেয়ার ছিল। মানে সূর্য তো হাইড্রোজেন জ্বালিয়ে আমাদেরকে আলো দেয়, তো সূর্যে মাঝে মাঝে অনেক বড় বিস্ফোরণ ঘটে, যেগুলোর একটা ওয়াব বা একটা বাড়ি আসে। তো এই সোলার ফ্লেয়ারটাই তাদের স্পেস শাটলের উপর আঘাত করেছিল, এবং এটা তোমাদের দোষ, তোমাদের ভুলের জন্য শাটলের সমস্যা হয়েছে, এমনকি তোমাদের একজন সঙ্গীও জীবন হারিয়েছে। তবে মার্কাস এখানে বারবার বলার চেষ্টা করে আসল ঘটনা কি, কিন্তু সে কোনো কিছু প্রমাণ করতে পারে না। তবে তার সাথে যে একটা মেয়ে পার্টনার ছিল যার নাম হচ্ছে জোসিন্ডা, সেও কিছু বলতে পারছিল না, কারণ ওই টাইমে সে তো অজ্ঞান হয়ে পড়েছিল। তো এই ঘটনার পরে মার্কাসের তো ব্যাপক মনে করার সমাজে মানহানি ঘটে, এবং এইরকম একটা দুঃসময়ে তার স্ত্রীও তার বাচ্চা কাচ্চাকে নিয়ে সংসার ছেড়ে চলে যায়। চিন্তা করো ভাই, সিরিয়াসলি। তো এইভাবে কেটে যায় 10টা বছর। আর এরপর আমাদের একটা ইয়ং ছেলেকে দেখানো হয় যার নাম হচ্ছে কেসি হাউসম্যান, এবং সে একটা ল্যাবের মধ্যে পার্ট টাইম ঝাড়ুদারের কাজ করতো, এবং ওই ল্যাবটা আবার স্পেসের ব্যাপারে আর কি তোমার গবেষণা করতো। তো ওই ল্যাবে যে একজন প্রফেসর ছিল, মাঝে মাঝে করতো কি লুকিয়ে লুকিয়ে তার ল্যাপটপটা ঘাঁটতো এবং কিছু রিপোর্ট বের করার চেষ্টা করতো। আর ও হচ্ছে একজন কনস্পিরেন্সি থিওরিস্ট বা এই টাইপের একটা কিছু, এবং ও মনে করে আমাদের সামনে যে চাঁদটা রয়েছে এটা আসলে সৃষ্টিকর্তার তৈরি করা কোনো কিছু নয়, এটা মূলত মানুষ্য তৈরি বা কোনো একটা প্রাণীর তৈরি একটা মেগা স্ট্রাকচার, মানে এটাকে বানানো হয়েছে। তো ওর থিওরিটা প্রমাণ করার জন্য ও প্রফেসরের কম্পিউটার থেকে চাঁদের যে কক্ষপথটা সেটা ভালো মতো জানার চেষ্টা করে, এবং এখানেও জানতে পারে যে চাঁদ তার
তার নিজের কক্ষপথ থেকে কিছুটা সরে গিয়েছে এবং আস্তে আস্তে পৃথিবীর দিকে চলে আসছে। তো করে কি সরাসরি নাসার রিসিপশনে কল করে বিষয়টা জানানোর চেষ্টা করে, কিন্তু ওর এই কথা কে মেনে নেবে বলো। আর এরপর আমরা ফলারকে দেখতে পাই, ওই সিনেমা শুরুর সেই মেয়ে নভোচারীকে। আর সে জনসন স্পেস সেন্টারে গিয়েছে এবং সেখান থেকে সে জানতে পারে যে চাঁদের মেরি ক্রিসম নামে একটা স্থানে গর্ত লক্ষ্য করা গিয়েছে এবং সেখান থেকে এক টাইপের গ্যাসের মতো কোনো একটা কিছু লিক হচ্ছে, একবার বের হচ্ছে আবার ঢুকছে। আর এরপর আমরা আবার হাউসম্যানকে দেখতে পাই, সে পাগলাকে। তো ও তো সবাইকে বলছে কিন্তু কেউ ওর কথা বিশ্বাস করছে না। আর এই কারণে সে যায় হচ্ছে একটা মিউজিয়ামে, যেখানে হারপার আমাদের সিনেমার মেইন হিরো, সে আর কি অ্যাস্ট্রোনট ছিল, সে হিসেবে আর কি ভাড়াটে হিসেবে মানুষদের জ্ঞান দেয়, মহাকাশ সম্পর্কে লেকচার দেয় আর কি। তবে বর্তমানে সে কিন্তু কোথাও নেই, খুব কষ্টে জীবনযাপন করছে। তো হাউসম্যান করে কি গিয়ে হারপারের সাথে সাক্ষাৎ করে এবং তার এই কথাগুলো জানায় যে চাঁদ কিন্তু কক্ষপথ থেকে সরে এসেছে। তবে হারপার ওকেও পাগল ভাবে এবং সেখান থেকে ভাগিয়ে দেয়। আর এইদিকে আমরা দেখতে পাই হারপার যদিও একাই থাকে, তারপরেও তার যে ছেলেটা ছিল ছোট, 10 বছরে বড় হয়ে গিয়েছে এবং পুলিশ তাকে গ্রেপ্তার করেছে র্যাশ ড্রাইভিং এর জন্য। আর তাই তাকে কোর্টে পাঠানো হয়েছে। আর এরপর হারপার করে কি তার ছেলেকে দেখতে যায়, তবে হারপারের কাছে তো টাকা পয়সা নেই। তো এই কারণে হারপারের স্ত্রীর যে স্বামী, বর্তমান স্বামী, সে অনেক আবার টাকাওয়ালা, সে করে কি একটা উকিলের ব্যবস্থা করে এবং ওকে ছাড়িয়ে নেয়। আর অন্যদিকে আমাদের আবারও কেসি হাউসব্যান্ডকে দেখানো হয়। আর সে তো অলরেডি জানতে পেরে গিয়েছে যে চাঁদ কক্ষপথ থেকে সরে গিয়েছে, তবে তার কথা কেউ বিশ্বাস করছে না। আর এই কারণে তার কাছে যে প্রমাণগুলো ছিল সেগুলো সে ইন্টারনেটে রিলিজ করে দিয়েছে। আর এইবার যেটা হয় সেগুলো ভাইরাল হয়ে যায় এবং পুরো দুনিয়ার মানুষ এখন প্রশ্ন তোলা শুরু করে এবং নাসা বুঝতে পারে যে এখানে আর কিছু করার নেই, পাবলিক জেনে গিয়েছে আসল সত্য। আর যেহেতু অস্বাভাবিকভাবে চাঁদের অবস্থান চেঞ্জ হয়েছে, পৃথিবীতে নানান জায়গায় ভয়ঙ্কর সমস্যা দেখা দিয়েছে, বন্যা, সুনামি, ঝড়, টর্নেডো। তো এই কারণে বিভিন্ন দেশের মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার ব্যবস্থা চলছে এবং আইন কানুনও হাতের নাগালে চলে গিয়েছে। এই সুযোগে কিছু মানুষ আবার লুটপাট শুরু করেছে। এখন এইসব দেখে অনেক মানুষ সেই থিওরিতে বিশ্বাস করা শুরু করে দিয়েছে, যেটাকে বলা হয় হচ্ছে ওয়েলস থিওরি। অ্যাকচুয়ালি 1901 সালে ওয়েলস একটা নভেলে উল্লেখ করেন যে আমাদের যে মনটা রয়েছে সেটা আসলে নকল একটা মন, এটা মানুষ তৈরি করেছে বা এলিয়েনরা তৈরি করেছে। আর এরপর 1970 সালে সোভিয়েত আরেকজন আর্থার, সেও এরকম দাবি করেছিল যে চাঁদ হচ্ছে একটা মেগা স্ট্রাকচার যেটাকে এলিয়েনরা বানিয়েছে। তবে এরপরেও অনেক সায়েন্টিস্টরা এটা নিয়ে ডিবেট তুলেছে। তবে এটা আসলে বাস্তবের চেয়ে মনে করো যে ইন্টারনেট থিওরি হিসেবেই বেশি পরিচিত। যেমন অনেক মানুষ এখনো বিশ্বাস করে না যে পৃথিবী ফ্ল্যাট, সেরকম থিওরি দেয়, সেরকম একটা কিছু। এটা হচ্ছে রিয়েল লাইফের কথা বললাম, বাট সিনেমার হিসেবে আলাদা। তো যাই হোক, এরপর সিনেমার কথায় আমরা যখন আসি, আমরা দেখতে পাই মানুষ তো এখন এই থিওরিটা বিশ্বাস করে যে চাঁদ তো আসল জিনিস নয় এবং সেই নিউজ এবার হারপারও দেখতে পাই এবং সে বুঝতে পারে কেসি হাউসম্যান নামে যে মোটকা ছেলেটা এসেছিল ও তো কোনো আবল তাবল বলেনি, সত্য কথাই বলেছিল। তো এই জন্য সে করে কি অনলাইনে হাউসম্যানকে খুঁজতে শুরু করে এবং ফাইনালি পেয়েও যায়। আর ওইদিকে আমরা দেখতে পাই হাউসম্যান তারই মতো পাগল ছাগল কিছু মানুষদেরকে জোগাড় করে এই কনস্পিরেন্সির ব্যাপারে বোঝাচ্ছে আর কি। আর ওই মুহূর্তে সেখানে হারপার যায় এবং ওদের সাথে সাক্ষাৎ করে। আর তখন হাউসম্যান হারপারকে ডাইসন স্পিয়ারের ব্যাপারটা এক্সপ্লেন করে। ডাইসন স্পিয়ারটা হচ্ছে যে কোনো একটা বিশাল বড় জিনিসকে ছোট আকার করা, কিন্তু তার পাওয়ার ওইটাই থাকবে। আমরা অনেকটা ডিসক্যাপাবল মি সিনেমাতে যেটা দেখেছিলাম আর কি। তো এখানে ওদের কথা হচ্ছে চাঁদ হচ্ছে একটা মেশিনারি জিনিস, একটা মেশিন, তবে সেটা চালায় হচ্ছে একটা নক্ষত্র বা তারা এবং ওই তারাটাকে ছোট করে ওই চাঁদের ভেতরে রাখা হয়েছে যাতে ওই শক্তিটা দিয়ে চাঁদ চলতে পারে কোটি কোটি বছর। এবং ওই তারাটাই মূলত চাঁদকে পৃথিবীর চারদিকে ঘুরায়। চাঁদ যে ঘুরবে, চাঁদ তো আর নিজে শক্তি পাবে না, ওই তারাটা শক্তি দেয় মাঝখানে। আর অন্যদিকে নাসার একটা স্পেস মিশন শুরু করেছে যেটার নাম দিয়েছে তারা অ্যাঞ্জেলস ব্লক 2। তো 3 জন মহাকাশচারী চাঁদের ওখানে যায় এবং জানার চেষ্টা করছে যে চাঁদের মাঝখানে যে ফাঁকা হয়েছে, গর্ত হয়েছে, এটা আসলে কি এবং সেখান থেকে গ্যাসের মতো লিক বের হচ্ছে, এটা কি। তো এরপর ওরা করে কি চাঁদের ভেতরে অবস্থিত ওই বৃহৎ গর্তটার মধ্যে একটা ডিভাইস ফেলে জানার চেষ্টা করে যেটা কি এবং গর্তটা কতটা লম্বা। তো এরপর যখন ওই ডিভাইসটা যায়, দেখা যায় এই গর্তটা প্রায় 24 কিলোমিটার লম্বা। বুঝতে পারছো কত দূর। তবে তখনই হঠাৎ করে সেই গর্ত থেকে সেই কীট পতঙ্গের মতো একটা ঝাঁক বেরিয়ে আসে, ওই ডিভাইসটা নষ্ট করে দেয় এবং তারপর ওই স্পেস শাটলের উপরও হামলা করে ধ্বংস করে দেয়। এবং আমরা দেখতে পাই ভয়ঙ্করভাবে 3 জন মহাকাশচারী সেখানেই মারা যায়। আর কন্ট্রোল রুম থেকে এই ভয়ানক দৃশ্য দেখে তো বর্তমানে নাসার যে তোমার ডেপুটি ডিরেক্টর রয়েছে, সে নিজের পদ থেকেই নগদ রিজাইন দিয়ে দেয় এবং সে তার লোকদেরকে ফোন করে যে নিরাপদ একটা স্থানে আমাকে নিয়ে যাও। তবে এগুলো সে লুকিয়ে বলছিল, কিন্তু ফলার এই জিনিসগুলো শুনতে পায় এবং ফলার যখন দেখতে পাই ডেপুটি ডিরেক্টর নিজে পালিয়ে যাচ্ছে, তার এটা অনেক বড় একটা ঘটনা এবং অনেক আগে থেকেই হয়তো নাসা জানতো। তবে মেন সমস্যা হচ্ছে এখন সব দায়িত্ব তো ফলার উপর চলে আসছে। নাসা হয়তো আগে থেকেই জানতো যে চাঁদ হচ্ছে একটা আর্টিফিশিয়াল জিনিস আর কি, বা মেগা স্ট্রাকচার, এবং এরকম সিচুয়েশন ভবিষ্যতে তৈরি হতে পারে। তবে এটা তারা এতদিন লুকিয়ে রেখেছিল যাতে পৃথিবীতে একটা ক্যাওস তৈরি না হয়। তো এখানে ডেপুটি ডিরেক্টর কি করে, সে তার সকল দায়িত্ব ফলারকে দিয়ে যায় এবং নিজে পালিয়ে যায়। আর যেহেতু ফলার এখন তোমার হচ্ছে ডেপুটি ডিরেক্টর, তো তার কাছে এখন যত ক্লাসিফাইড ফাইল রয়েছে বা গোপন তথ্য রয়েছে সেগুলো সে এখন পেয়ে যাবে। আর এরপর সেই ক্লাসিফাইড ফাইলগুলো ঘেটে জানতে পারে 2011 সালে হারপারের সাথে যে স্পেস মিশনটা সে করেছিল, সেখানে তাদের উপর যে হামলাটা হয়েছিল সেটাও নাসার রেকর্ডে রয়েছে এবং তাদের উপরও হামলাটা সেই কীট পতঙ্গ যেটাকে সোয়ার্ম বলা হয়েছে সেটাই করেছিল। কিন্তু নাসা
ইচ্ছে করে ব্যাপারটাকে চেপে গিয়েছে এবং উল্টো নভোচারী হারপারের উপর সকল দোষ দিয়েছিল যে তোমার ভুলে অ্যাক্সিডেন্ট ঘটেছে। তো এইটা দেখার সাথে সাথে তো ফলার ভয় পেয়ে যায় এবং তখনই সেখানে হলডেন ফিল্ড নামের আমরা আরেকজন মানুষকে দেখতে পাই এবং সে একজন পুরনো অ্যাস্ট্রোনট এবং সে অ্যাপোলো 11 যে মিশনটা ছিল সেখানে গিয়েছিল। মানে বুঝতেই পারছো ফার্স্টবার মানুষ যখন চাঁদে গিয়েছিল সেই মিশনটা। তো সে এখানে বলে আমাদের অনেক কিছু গোপন রাখতে বলা হয়েছিল। অ্যাপোলো 11 যখন চাঁদের মাটিতে পা রাখে তখন গোটা দুনিয়ার সাথে 2 মিনিটের জন্য আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, কারণ কন্ট্রোল রুম থেকে তারা এমন একটা কিছু দেখতে পেয়েছিল যেটা তারা গোটা দুনিয়াকে দেখাতে চায়নি। মানে চাঁদে যে ল্যান্ডিং করছে এটা তো তোমার ডাইরেক্ট লাইভ দেখাচ্ছিল, কিন্তু তখন হঠাৎ করে লাইভ বন্ধ করে দেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি তারা চাঁদের ভেতরে উজ্জ্বল টাইপের কোন একটা জিনিস লক্ষ্য করেছিল, মানে চাঁদের ভেতর থেকে আলো আসছে। এরপর তারা আরেকটা জিনিস লক্ষ্য করে, যখন তারা মাটিতে নামে তখন চাঁদের ভেতরে একটা কম্পন অনুভব করে এবং বোঝা যায় যে চাঁদের ভেতরটা খালি এবং বিশাল একটা মেশিন রয়েছে, মানে মেশিনের মতো একটা শব্দ। তো যাই হোক, বর্তমান যে সিচুয়েশন সবকিছু চলে যায় হচ্ছে মিলিটারিদের হাতে এবং মিলিটারি ডিসাইড করবে যে কিভাবে তারা পৃথিবীকে বাঁচাবে। আর এরপর আমাদের জেনারেল ডগকে দেখানো হয়, মানে জেনারেল কুত্তা। আবার তার আরেকটা পরিচয় রয়েছে, সেটা হচ্ছে সে ফলারের এক্স হাজবেন্ড। তো যেহেতু ফলারের এক্স হাজবেন্ড, এই সুযোগ কাজে লাগিয়ে ফলার তার এক্স হাজবেন্ডের কাছ থেকে আর্মিরা কি ভাবছে সম্পর্কে অনেক কিছু জানতে পারে। আবার জেনারেল ডগ অনেক কিছু জানতে পারে ফলারের কাছ থেকে। মানে ফলার তো এখন নাসার সকল পুরনো ফাইল ঘেটেছে, সবকিছু জানে এবং সে জেনে গিয়েছে চাঁদের মধ্যে যে অদ্ভুত সোয়ার্মটা রয়েছে, পতঙ্গের মতো জিনিস, সেটা মূলত যে কোনো ইলেকট্রিক ডিভাইসকে আক্রান্ত করে, মানে তার দিকে যেই যায় সেটাকে তারা ধ্বংস করে। আর এই কারণেই নাসা গত 40-50 বছর ধরে এমন একটা ডিভাইস তৈরি করছিল, এমন একটা বোম তৈরি করছিল যেটা এই ধরনের সোয়ার্মকে ধ্বংস করতে পারবে এবং এটা ধ্বংস করার জন্য ইলেকট্রোম্যাগনেটিক পালস বা কি মানে GX7 টাইপের একটা কিছু আর কি এরকম বানাতে চেয়েছিল, যেটা তার ইলেকট্রিক ম্যাগনেটিক পালস ইউজ করে ওগুলোকে ধ্বংস করবে আর কি, এরকম একটা কিছু। তো যাই হোক, তারা ওই EMP ডিভাইস নিয়ে মিশনটা আবার কমপ্লিট করতে চেয়েছিল, ওটাকে ধ্বংস করতে চেয়েছিল। মোট কথা মনে করো চাঁদের মধ্যে ভাইরাস লাগছে এরকম একটা কিছু, ওই ভাইরাসটাকে ধ্বংস করতে হবে এরকম একটা কিছু মনে হয়। তবে টাকা পয়সার অভাবে ওই সময় মিশনটা হয়নি, কারণ একটা চাঁদের মিশন তো অনেক টাকার ব্যাপার। তবে বর্তমানে ফলার নাসার ডেপুটি ডিরেক্টর হওয়ার পরে সে ওই মিশনটা আবার করতে চায়, আর এই কারণে সে জেনারেল ডগের কাছ থেকে পারমিশন নিতে চাচ্ছে। বর্তমানে যেটা হয়েছে, অধিকাংশ সায়েন্টিস্ট এবং যে মিশনের লোকরা ছিল তারা সবাই পালিয়ে গিয়েছে নিজেদের জীবন বাঁচানোর জন্য, মানে মাটির নিচে আশ্রয় নিয়েছে। তো ফলার তো একা একাই মিশন করতে পারবে না, তো এই কারণে সে তার পুরনো পার্টনার আমাদের হারপারের সাথে সাক্ষাৎ করে। তবে এবার হারপারও তো একা নয়, তার সাথে রয়েছে হাউসম্যান। তো ফলারের পর হারপারকে সকল সত্য কথাগুলো বলে যে নাসা এতদিন ধরে মানুষের কাছ থেকে কি কি লুকিয়ে রেখেছিল। একই সাথে তাদের সাথে 2011 সালে যে মিশনটায় সমস্যা হয়েছিল সেটা মূলত এলিয়েন টাইপের কোন একটা ক্ষুদ্র পোকামাকড়রা করেছিল, ওখানে তোমার কোনো দোষ ছিল না। আর এখানে গবেষণা করে আরেকটা জিনিস পাওয়া গিয়েছে, সেটা হচ্ছে ওই পতঙ্গগুলো যখন চাঁদ থেকে একবারে বেরিয়ে আসে তখন চাঁদ আবার তার কক্ষপথে ফিরে যায়, মানে তার আসল রাস্তা ধরে নেয়, সঠিক দূরত্ব ধরে নেয়। কিন্তু ওই সোরামটা যখন আবার চাঁদের মধ্যে ঢুকে পড়েছিল তখনই চাঁদ আস্তে আস্তে একটু করে তার কক্ষপথ চেঞ্জ করে পৃথিবীর দিকে আসতে থাকে। অর্থাৎ চাঁদের যে নিজের পথটা রয়েছে সেটাকে এই প্রাণী বা এই এলিয়েনটা বা এই ডিভাইস বা সোরামটা চেঞ্জ করছে। তো আমাদের নতুন আরেকটা মিশন করতে হবে ওই প্রাণীগুলোকে মারার জন্য। তবে ওরা যে চাঁদ পর্যন্ত যাবে ওই EMP বা তোমার কি বলে ওই বোমটা নিয়ে, তার জন্য তো একটা তোমার লঞ্চার ভেহিকেল বা তোমার কি বলে নভোযান দরকার। তো এই কারণে তারা করে কি নাসার অনেক পুরনো রিটায়ার করে একটা লঞ্চার ভেহিকেল ইউজ করে এবং তারা EMP বোমটারও ব্যবস্থা করে নিয়েছে, যেটা নাম ছিল হচ্ছে GX7। আর তখনই সেখানে হারপারের ছেলে চলে আসে, সনি, আর সে এসেছে তার পিতার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। মানে সে ততদিন তার বাবাকে ঘৃণা করেছে, কিন্তু এখন জানতে পেরেছে তার বাবা দুনিয়া রক্ষা করার মতো একটা মহৎ কাজ করতে চলেছে, তো এই জন্য বাবাকে বিদায় জানাতে এসেছে। আর এইখানে আমরা ফলারের ছোট ছেলেকেও দেখতে পাই, আর তার নাম হচ্ছে জিমি। তবে সেখানে তখনই আরেকটা ঘটনা ঘটে, প্রবল ভূমিকম্পের ফলে তাদের স্পেস শাটলে কিছু সমস্যা হয়, তাদের খুব দ্রুত এই স্পেস শাটলটা লঞ্চ করতে হবে। মানে 3টা যে ইঞ্জিন ছিল তার একটা নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু খুব বেশি সময়ও নেই, দ্রুত যেতে হবে। চাঁদ খুব দ্রুত এগিয়ে আসছে পৃথিবীর দিকে। তবে দুটো ইঞ্জিন নিয়ে যে তারা উঠবে, তারা কি চাঁদ পর্যন্ত পৌঁছতে পারবে? কারণ আমরা তো জানি যে গ্র্যাভিটির যে একটা শক্তি রয়েছে ওটা পার হতে সেকেন্ডে 12 কিলোমিটার যেতে হয় মিনিমাম। তো তখন ফলার যে যুক্তি দেয় যে চাঁদ অলরেডি অনেক কাছে চলে এসেছে, তো আলটিমেটলি গ্র্যাভিটির ব্যাপারটা চেঞ্জ হয়ে যাবে এবং চাঁদ যেহেতু কাছে আসছে ওর নিজস্ব যে গ্র্যাভিটি, মানে ও তো সবকিছু ওর দিকে টানবে, তো ওইটাও একটা ইঞ্জিনের মতো কাজ করবে, মানে ইঞ্জিনে যতটুকু ধাক্কা তো ওটুকু টেনে নেবে চাঁদে। তো এরপর তারা রেডি হয় এবং পুরোনো দিনের অ্যাস্ট্রোনট স্যুট পরতে থাকে, আর এগুলো ছিল নন ইলেকট্রিক। আর আমরা তো জানি তারা নন ইলেকট্রিক জিনিস কেমন এসছে, যাতে ওই বৃহৎ যে বা ছোট ছোট যে এলিয়েন রয়েছে, যা জন্তুটা রয়েছে, তারা যেন ওদের ইলেকট্রিক্যাল ডিভাইসের দিকে আকর্ষিত না হয়। তো এরপরে ওদের শাটলটা লঞ্চ করে দেওয়া হয়, কিন্তু তখনই সেখানে একটা বৃহৎ সুনামি চলে আসে, মানে চাঁদ কাছে চলে এসেছে, চাঁদ তো তার নিজের দিকে টানছে। তো মাটি তো মাটির জায়গায় আছে, কিন্তু পানি তো হালকা মাটির চেয়ে, পানি উপর উঠে গিয়েছে এবং সুনামি তৈরি হয়ে গিয়েছে। কিন্তু অল্পের জন্য ভাগ্যের জন্য ওরা শাটলটা নিয়ে সেখান থেকে বেরোতে পারে, বাকিগুলো তো মরছেই। কিন্তু খালি নায়ক নায়কের ছেলে বলে সনি আর জিমি, হারপার আর ফলারের ছেলেরা সেখান থেকে পালাতে পারে মিলিটারি একটা গাড়ি নিয়ে। আর তাদের লক্ষ্য হচ্ছে নিরাপদ একটা স্থানে যাওয়া, পাহাড়ি উঁচু এলাকায় যাওয়া। তো যাই হোক, ওইদিকে আমরা দেখতে পাই হারপার আর ফলার মহাকাশে গিয়েছে রকেটে করে, আর অন্যদিকে তাদের ছেলেপুলেগুলো নিজেদের জীবন বাঁচানোর জন্য পালাচ্ছে। কিন্তু এরই মাঝে এক ধরনের যে বিসি রয়েছে, ওরা মানে
যারা এখন লুটপাট শুরু করেছে তারা করে কি ওদের উপর হামলা করা শুরু করে এবং তাদের গাড়িটা নিয়ে পালিয়ে যায়। তবে সনি আর জিমি হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে হারপারের যে আগের স্ত্রী ছিল তার সাথে এবং তার বর্তমান স্বামীর সঙ্গে দেখা হয়, মানে টনির আর কি আপন মা সৎ বাপের সাথে, এবং তারা কিছুক্ষণ সেখানে বিশ্রয় নেয়। তবে পৃথিবীর সিচুয়েশন দেখতে পাচ্ছ চারিদিকে কত ভয়ানক। আসলে চাঁদ পৃথিবীর এতটাই কাছে চলে এসেছে যে চাঁদের আকর্ষণ বলের কারণে পৃথিবীতে বড় বড় ডিজাস্টার দেখা দিচ্ছে, আবার পৃথিবীও তো চাঁদকে নিজের দিকে টানছে। তো এর ফলে চাঁদে যে তোমার বড় বড় পাহাড় বা পাথরগুলো ছিল সেগুলো পৃথিবীতে মেটেরয়েডের মতো বা ধূমকেতুর মতো এসে পড়ছে। আর অন্যদিকে আমরা দেখি মহাকাশে হারপার এবং বাকি লোক একটা বড় বিপদের মধ্যে পড়েছে, মানে ওই সোয়ার্মদের উপর হামলা করে দিয়েছে। তো এখানে হারপার করে কি একটা বুদ্ধি করে, সে সময় মতো সকল ইলেকট্রিক ডিভাইস গুলো বন্ধ করে দেয়, আর এই কারণে সোয়ার্মের মতন ওই জিনিসগুলো তাদের উপর আর আক্রমণ করে না। তো এখান থেকে তারা বেঁচে যায় এবং একটা ল্যান্ডার নিয়ে চাঁদের মধ্যে থাকা সেই বৃহৎ গর্তটার মধ্যে প্রবেশ করে এবং ওইটার ভিতর প্রবেশ করার পরে তারা দেখতে পায় যে চাঁদ নিয়ে যে থিওরিটা যে চাঁদ হচ্ছে একটা আর্টিফিশিয়াল বস্তু সেটা সত্য। তো ভেতরে যাওয়ার পরে দেখা যায় যে ছোট্ট একটা নক্ষত্র রয়েছে এবং তার চারপাশে ডেলসন স্পেয়ারের যে পুস্তি বা ওই ডিভাইসটা রয়েছে, আর এই বিশাল চাঁদটাকে সেই ছোট্ট নক্ষত্রটি শক্তি যোগাচ্ছিল। তবে ওই সোরামটি মাঝে মাঝে ওই নক্ষত্রের সামনে গিয়ে মানে ওটাকে ঢেকে দিত, অন্ধকার করে দিত। অ্যাজ এ রেজাল্ট সোলার পাওয়ার দিয়ে যে তোমার এই চাঁদটা চলছে সেটা চলতে পারতো না, মানে শক্তি হারিয়ে ফেলতো, অল্প শক্তি পেত। তো যাই হোক ওরা এটা দেখতে পেয়ে বুঝতে পারে এবং তখনই ওই সোয়ার্মটা আবার হারপারদের ল্যান্ডারটা দেখে নেয় এবং ওদের উপর হামলা করার চেষ্টা করে। তখনই একটা অদ্ভুত কাণ্ড ঘটে, বৃহৎ একটা দরজার মতো জিনিস খুলে যায় যেটার মধ্যে হারপাররা ভেতরে ঢুকে এবং দরজাটা তারপর অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। মনে হলো কেউ যেন ওদেরকে সাহায্য করছে চাঁদের ভেতরে। আর অন্যদিকে মার্কিন গভর্নমেন্ট মানে এই বালপাকনাদের লাস্ট পাওয়ারতে একটা আছে, সেটা হচ্ছে নিউক্লিয়ার। তো ওরা নিউক্লিয়ার স্ট্রাইক করার জন্য সিদ্ধান্ত নেয় চাঁদের উপর নিউক্লিয়ার স্ট্রাইক করবে, মানে ওদের প্ল্যান হচ্ছে যতগুলো বোমা রয়েছে 5000 বোম সবগুলো চাঁদে মারবে। কিন্তু ওই বলদাদের এইটা কোনো আইডিয়া নেই, চাঁদ তো এমনিতে পৃথিবীর উপর পড়ছে এবং তুই যখন নিউক্লিয়ার বোম মারবি তখন ওই চাঁদ তো ভাঙা ভাঙা টুকরো হয়ে আরো ওই পৃথিবীতেই পড়বে, যাবে কই, কারণ পৃথিবীও তো তার দিকে টানছে। কিন্তু ওই যে মানুষের একটা কথা আছে, মরম যেমন তো বাইরে নেই সেটা বস্তু হোক, মানে ছোটবেলাতে বাচ্চাদের বোঝাতে আমরা কি করতাম, যদি চেয়ারে ব্যথা পেতো চেয়ার মারতাম না, সেরকম আর কি। তো যাই হোক জেনারেলের ডগের তখন মনে হয় যেহেতু আমার বউ গিয়েছে ও একটা সমাধান বের করে ফেলবে, তো এই জন্য অপেক্ষা করছে এবং অলরেডি তথ্য পেয়েছে যে ওরা ওই পর্যন্ত পৌঁছেছে। আর অন্যদিকে সনি আর জিমি মানে ফলার আর হচ্ছে হারপারের ছেলেরা তারা অ্যাসপেন নামক একটা জায়গাটাতে আটকে রয়েছে, আর কিছু দুষ্কৃতী তো রয়েছেই যারা মানুষদেরকে লুটে বেড়াচ্ছে। তো ওইখানে ওদের উপর ওরাও হামলা করে আর তখন সনি আর জিমিরা পালাতে থাকে। বাট ফরচুনেটলি সেখানে একটা দুর্ঘটনা ঘটে, আর ওই দুর্ঘটনায় মানে ওই যে একটা কি বলে মেটেরয়েড এসে পড়ে এবং ওই শয়তানটা মরে যায় আর কি। আর তখনই জেনারেল ডগ করে কি কল করে সনিকে এবং তার ছেলের ব্যাপারে জানতে চায়, বলে যে না ঠিক আছে, এবং বলা হয় যে তোমরা দ্রুত কোন একটা বাংকারে যাও কারণ খুব শীঘ্রই চাঁদের উপরে নিউক্লিয়ার স্ট্রাইক করা হবে এবং তোমরা দ্রুত একটা শেল্টারে চলে যাও বাংকারে। আর অন্যদিকে ওরা সবাই তো গিয়ে পৌঁছেছে একটা অদ্ভুত স্থানে যেখানে হারপারকে হঠাৎ করে নিয়ে যাওয়া হয় অন্যরকম একটা জায়গায় এবং তখনই তার সামনে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসে, মানে এআই, এবং সে হারপারকে সম্পূর্ণ বিষয়টা এক্সপ্লেন করে যে পুরো কাহিনীটা আসলে কি, যে চাঁদ কি, কিভাবে ঘটেছে, কি হয়েছে। তো এইখানে যে থিওরি বা এটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। তো যাই হোক এইখানে যেটা বলা হয়েছে যে এই চাঁদকে বানিয়েছে মানুষেরাই, তবে আমাদের এই পৃথিবীর মানুষ না। মানে আমরা তো মনে করি যে ডাইনোসরের পরে মানুষের জন্ম হয়েছে, কিন্তু ব্যাপারটা টা না, এবং পৃথিবীতে মানব জাতি শুরু, কিন্তু ব্যাপারটা তা না। মানুষেরাও ডাইনোসরের চেয়ে অনেক আগে এসেছে, বাট অন্য কোনো একটা গ্রহ এসেছিল আমাদের এখান থেকে অনেক সৌরজগৎ দূরে, অনেক লাইট ইয়ার দূরে। তো ওইখানে মানুষ বসবাস করতে করতে তারা প্রযুক্তির সর্বোচ্চ শীর্ষে চলে গিয়েছিল এবং তারা তাদের পৃথিবী ধ্বংস করে মানে শেষ হয়ে গিয়েও তারা আর্টিফিশিয়াল একটা পৃথিবী তৈরি করে বসবাস করতো। তো এবং তারা তাদের সুবিধার জন্য বেশিরভাগ কাজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করতো এবং তাদের বেশ কয়েকটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল অনেক হাইটেক। তবে হয় কি আমরা বেশিরভাগ সিনেমাতে দেখেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই মানুষের বিপক্ষে চলে যায়। তো ওইখানেও সেটা হয়েছে, ওদের একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা ছিল হচ্ছে ডিফেন্সের আর কি, মানে ডিফেন্সের যেটা ওটাই তো পাওয়ার বেশি থাকে, সে সেলফ অ্যাওয়ার হয়ে যায় এবং সে করে কি নিজেকে নিয়ে চিন্তা করা শুরু করে যে তার চেয়ে বেশি শক্তিশালী কাউকে রাখবে না, মানুষদের বিপদ মনে করে মানুষের উপর আক্রমণ করা শুরু করে দেয় এবং তাদের টার্গেট ছিল প্রত্যেক জীবিত প্রাণীকে সম্পূর্ণভাবে শেষ করে দেয় এবং পৃথিবীতে শুধুমাত্র এআই বেসড জিনিসই থাকবে। তো মানুষের কাছে যখন আর কোনো উপায় নেই তখন মানুষ করে কি চাঁদের মতো বা পৃথিবীর মতো বিভিন্ন বড় বড় স্ট্রাকচার গুলো বানাতে থাকে এবং তাদের মেন কাজ ছিল হচ্ছে এই সোয়ার্মগুলো বা ওই এআই টেকনোলজি থেকে দূরে থেকে এমন একটা জগতে খোঁজা বা এমন একটা সৌরমণ্ডল খোঁজা যেখানে মানুষ জাতিটা বসবাস করতে পারবে। কিন্তু শেষ পর্যন্ত সেটা সফল হয় না, ওই এআইটা সকল মানব জাতি ধ্বংস করে ফেলে। মানে ওই সময়ের, মানে এগুলো আজ থেকে কয়েক কোটি বছর আগের কাহিনী। তবে যে এআই আবার দায়িত্ব ছিল মানব জাতিকে রক্ষার, মানে ওই বৃহৎ মেগা স্ট্রাকচার বা ওই তোমার চাঁদটা তৈরি করেছে, সেই এআই করে কি সৌরজগৎটার খোঁজ পায় যেখানে মানুষ বসবাস করতে পারবে এবং ওই এআই এর কাছে মনে হয় যে এই পৃথিবী পারফেক্ট
একটা প্রাণের জন্য। আর এই কারণে সেখানে চাঁদ তারা স্থাপন করে এবং পৃথিবীর পরিবেশ যখন বসবাস যোগ্য হয় তার আগে অবশ্যই তারা অনেক প্রাণী এখানে দিয়েছে, যেমন ডাইনোসর, মুক্তমুখ। তারপরে সবগুলো নিধন করে যাতে মনে করে খনিজ টনিজ তোমরা পাও, সবগুলোর উল্টা চাপা দিয়ে নির্দিষ্ট একটা টাইমে মানুষের যে ডিএনএ সিগনেচার ছিল সেটা দিয়ে আবার মানুষের এখানে ওরা জন্ম দিয়েছে। তো এখানে কি হলো, এখানে মানুষের সৃষ্টি ওই চাঁদ থেকে এসেছে বা ওই এআই করেছে আর কি। আবার ওই দিকে ওই সোয়ার্ম, ও তো প্রাণের খোঁজে বিভিন্ন জায়গায় ঘুরছিল যে সকল প্রাণ মেরে ফেলবে, এবং ফাইনালি লাখ লাখ বছর পরে, মিলিয়ন মিলিয়ন বছর পরে সে চাঁদটার খোঁজ পেয়েছে এবং মানুষের খোঁজ পেয়ে গিয়েছে। আর এই কারণে সে চাঁদ ধ্বংস করে পুরো মানব জাতি বা প্রাণ ধ্বংস করতে চায়। তো চিন্তা করো ব্যাপারটা কি। তো হারপার তো তার সকল অ্যান্সার পেয়ে গিয়েছে, কিন্তু এর মধ্যে ওদের আবার যে ল্যান্ডারটা সেটা তো ধ্বংস হয়ে গিয়েছে, আবার ইউএমপি ডিভাইসও ধ্বংস হয়ে গিয়েছে। বাট তখনই হারপার লক্ষ্য করে যে এখানেও একটা উন্নত ল্যান্ডার রয়েছে এবং এখানে আরো উন্নত মানের অস্ত্র রয়েছে, মানে সর্বোচ্চ হাইটেক, যেটাকে কোটি কোটি বছর পূর্বে যে মানুষের পূর্বপুরুষরা ছিল তারা বানিয়েছিল এইসব এআই কে ধ্বংস করার জন্য। তো সেটা নিয়ে ওরা করে কি বেরিয়ে পড়ে। আর অন্যদিকে চাঁদ তো পৃথিবীর প্রায় কাছেই চলে এসেছে, একের পর এক শহর ধ্বংস হয়ে যাচ্ছে এবং চাঁদের মধ্যাকর্ষণের কারণে পৃথিবী থেকে অক্সিজেনও চলে যাচ্ছে। তো এই কারণে সনি, জিমি তাদের সবারই অক্সিজেন মাস্কের প্রয়োজন ছিল। তবে তখনই টমের ছোট্ট মেয়ে, মানে আমি বুঝিয়ে বলি, আমাদের যে হারপার নবজানে গিয়েছে তার যে বর্তমান বইয়ের জামাই, তার ছোট মেয়ের সমস্যা হয়। তো এই কারণে টম করে নিজের জীবন স্যাক্রিফাইস করে তার মেয়েকে মাস্কটা দেয় এবং তার স্ত্রীকে বলে দেখে রাখতে, আর হারপারের বললে আমার মেয়ের খেয়াল রাখতে। মানে ভাগ্য যদি থাকে একাই চলে আসে। আর একই সাথে এদিকে আমরা দেখি জেনারেল ডগ তার নিজেদের সাথীদের সাথে বিশ্বাসঘাতকতা করে, তাদেরকে গান পয়েন্ট করেছে, কারণ সে চায় না যে চাঁদে নিউক্লিয়ার স্ট্রাইক হোক, কারণ তার মনে এখনো ভরসা রয়েছে যে তার স্ত্রী ফলার হয়তো কোনো একটা সমস্যার সমাধান করবে। বাট ততক্ষণে দেখা যায় ওই পুরো জায়গাটাই ধ্বংস হয়ে গিয়েছে, মানে ওই আর্মি টার্মিরা ওরা সবাই শেষ, নিউক্লিয়ার যারা স্ট্রাইক করবে সেই ফ্যাসিলিটিগুলোই ধ্বংস হয়ে গিয়েছে। আর ওইদিকে আমরা দেখি ল্যান্ডারের মধ্যে হারপার ডিসাইড করেছে যে নিজের বলিদান দিবে এবং এই বৃহৎ এআই কে মানুষের পূর্বপুরুষদের বানানো সেই মেশিনটা দিয়ে ধ্বংস করবে। বাট তখনই ওখানে আসে হাউসম্যান এবং সে বলে আমি এটা করতে চাই, আমি এআই কে ধ্বংস করব। আমি কখনো কোথাও দাম পাইনি, সারা জীবন সবাই আমাকে হাসি ঠাট্টা করেছে, সবাই আমাকে লুজার বলেছে, তো এবার আমাকে প্রমাণ করার সুযোগ দাও যাতে সারা দুনিয়া যতদিন থাকে আমার নামটা থাকে। তো এরপর সে করে কি ওই ইউএমপি ওয়েপেনটা নিয়ে ওই এআই এর মধ্যে চলে যায়, বাইরে চলে যায়। আর ওইটা অনেক ন্যানো পার্টিকুলার দিয়ে তৈরি করা ছিল এবং তার মধ্যে ঢুকলেই সে করে কি তার ডেটিনেটরটা অ্যাক্টিভেট করে দেয় এবং সেখানে একটা বৃহৎ ইএমপি ব্লাস্ট হয়। আর এই কারণে সকল এলিয়েন তো মারা যায়, মানে ইলেকট্রিক যে এলিয়েন গুলো রয়েছে এআই মারা যায়, প্লাস হাউসম্যানও মারা যায়। এবং এর ফলে যেটা হয়, চাঁদ আবার ফুল এনার্জি পায় এবং তার কক্ষপথটা ধরে নেয় এবং সে নিজের স্থানে চলে যায়। আর তারপর আমরা দেখতে পাই হারপালরা তোমার সেফলি পৃথিবীতে ল্যান্ড করেছে এবং তারা তাদের ছেলে মেয়েদের সাথে সাক্ষাৎ করে। আর কিছুক্ষণ পরে সেখানে একটা রেস্কিউ হেলিকপ্টার আসে এবং ওদেরকে সুরক্ষিতভাবে এখান থেকে নিয়ে যাবে। তবে আমার কথা হলো এত গাইগেন্সাম হলে এখনো হেলিকপ্টার একটা আছে কেমনে ভাই। তো যাই হোক, এরপর সবাই ফাইনালি চাঁদের দিকে তাকাই। তবে এইবার চাঁদকে অদ্ভুত লাগছিল, মানে আগে আমরা যখন চাঁদকে দেখতাম তখন চাঁদের উপর তো একটা আস্তরণ ছিল, আবরণ ছিল, বাট এইবার চাঁদটা সেরকম নয়, এবার চাঁদটা একটা মেশিনের চাঁদ। তো এখানে সিনেমা শেষ হয়। তবে এন্ড ক্রেডিট সিনে আমাদেরকে দেখানো হয় হাউসম্যানকে এবং আমরা দেখতে পাই চাঁদের যে এআই ছিল সে কিন্তু খুবই হাইটেক ছিল, সে প্রত্যেকটা মানুষের মন রিড করে এবং তার ব্রেনে কে রয়েছে সে তাকে কিন্তু সামনে আনতে পারতো, যেমন আমরা হারবারের সামনে তার মেয়েকে, তার ছেলেকে দেখেছিলাম। তো যাই হোক, এখানে ওই চাঁদের যে তোমার এআই সে কিন্তু হাউসম্যানের ব্রেন অটোমেটিক্যালি কপি করে নিয়েছিল। তো হাউসম্যান বেঁচে না থাকলেও একটা এআই হিসেবে বা ডাটা হিসেবে সে কিন্তু বেঁচে রয়েছে। তো এখানে সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, এখানে একটা কথা না বললেই নয়, এখানে যে চাঁদের যে থিওরি, এটা তো সিনেমেটিক থিওরি, এটার কোনো যুক্তি নেই যে চাঁদ আর্টিফিশিয়াল হতে পারে। তবে এখানে আমি তোমাকে একটা জিনিস বলি, এখানে আরেকটা যে যুক্তি দেখানো হয়েছে যে মানব সভ্যতা আরো অনেক আগে থেকে আসতে পারে। আমি এটা রিলিজনের সাথে তুমি সম্পর্ক দিও না, আলাদা একটা ব্যাপার। আমাদের কাছে কিন্তু আমাদের রিলিজনে কিন্তু অনেক কিছু বলা হয়েছে যে অনেক কিছু আমরা জানি না বা জানার অধিকারই নেই আমাদের। তো এরকম কিছু হতেই পারে। আমার কাছে কি মনে হয় জানো, যে আমাদের সৃষ্টিকর্তা সে এত কিছু তৈরি করেছে, সে এত কিছু তৈরি করে একটা জায়গায় খালি আমাদের মতো মানুষ রাখবে, এটা হইতেই পারে না। সে আরো অনেক জায়গায় অনেক সৃষ্টি করেছে এবং একজনের কথা হয়তো আরেকজনকে আমাদেরকে বলেইনি, বা মহাবিশ্ব এত বড় যে কখনো পৌঁছানোই সম্ভব না। তুমি চিন্তা করো, আমরা সভ্যতার এতখানি উৎকর্ষ এসেছি, তারপরও সর্বোচ্চ মার্জে যেতে পারি, সৌরজগৎ পার হওয়ার ক্ষমতা আমাদের নেই ভাই। এগুলো নিয়ে ভাবলে তুমি মনে করো তোমার ব্রেন তার ছিঁড়ে যাবে। তবে আমি যেটা বিশ্বাস করি মনে প্রাণে, আমার যেটা মনে হয় যে অবশ্যই প্রাণ অনেক আছে এই গ্যালাক্সিতে, অনেক জায়গায় প্রাণের অস্তিত্ব থাকতে পারে, অসম্ভব কিছুই না, মানে এর কোনো শেষ নাই, অনন্ত ভাই। গ্যালাক্সিতে গেল এরকম গ্যালাক্সি যে কত রয়েছে তারার মতো হিসাবই নাই। তুমি একবার ইউটিউবে সার্চ দিও, কি লিখে সার্চ দিও আমি জানি না, তুমি গ্যালাক্সি ম্যালাক্সি এরকম কোনো একটা কিছু লিখে সার্চ দিও, দেখবা শেষই নাই ভাই, তার মধ্যে যে কত প্রাণ আছে। তবে আমার যেটা মনে হয়, যদি আমাদের যে উন্নত কোনো কিছু থেকে থাকে বা মানব সভ্যতা যদি 5000 বছর পর্যন্ত টিকতে পারে, তখনকার মানুষগুলো কেমন হতে পারে বা এলিয়েন আসলে কেমন হতে পারে। তো আমার কাছে যেটা মনে হয়, এলিয়েন যদি অরিজিনালি থেকে থাকে, তারা যদি আমাদের চেয়ে অ্যাডভান্স হয়, তাহলে তাদের ব্যাপারটা অনেকটা এরকম, তারা হয়তো কোনো মানুষই হবে না, তাদের হয়তো কোনো ফিজিক্যাল বডি থাকবে না, তারা সবই থাকবে হচ্ছে এআই বেসড। ফর এক্সাম্পল, মানুষ কখনো ধরো ব্রেন স্ক্যান করা শিখলো, এই যে আমার যে ব্রেনটা, আমার সবকিছু ডাইরেক্ট কপি করে রাখলাম। তুমি কপি করে রাখলে কি হবে, যে আমার নিজস্ব কোনো বডি নেই, কিন্তু আমি ইন্টারনেটে আমি এক্সিস্ট করছি। আমি যে কোনো সময় যে কোনো বডিতে, ধরো আমি হঠাৎ করে তোমার মোবাইলে এসে কথা বললাম, হাই কেমন আছো, কম্পিউটারে গিয়ে কথা বললাম কেমন আছো,
মানে অস্তিত্বটাই হয়তো চেঞ্জ হয়ে যাবে, কিংবা তাদের একটা বডিও থাকতে পারে। তো এলিয়েন যদি থেকে থাকে, যদি তারা খুব ওই লেভেলের, যদি তারা এক্সপার্ট হয়, মানে ওই লেভেলে যদি অ্যাডভান্স হয়, তাহলে তো এরকমই হবে, বডি মডি থাকবে না আর কি, মানে এআই বেসডই হবে। আর যদি অ্যাডভান্স না হয় তাহলে কি হইতে পারে আমার আইডিয়া নাই। কিছু কিছু গ্রোথে আমার মনে হয় এখনো ডাইনোসর প্রজাতিই চলছে, আবার ডাইনোসর আগে কি ছিল এটারও তো ঠিক নেই। এগুলো না ভাবলেই মনে করো যে মাথা ঘুরিয়ে যাবে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো। আর সিনেমাটি কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানাবে। আসলে র্যান্ডম অ্যানিমেশনে আমরা কিন্তু ইদানিং সাইফাই সিনেমা আনছি, আমার কাছে মনে হয় তোমরা এনজয় করছো।